নমস্কার, শুরু করতে যাচ্ছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। শনিবার জম্পুই পাহাড়ে 30,000 গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জলের উৎস উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। 19শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের উদ্ভাবনী পানীয় জল সরবরাহ স্কিমের অন্তর্গত জাম্পুই ব্লকের বেলিয়ানচিপ গ্রামে 30,000 গ্যালন ক্ষমতা সম্পন্ন পানীয় জলের উৎস উদ্বোধন হলো আজ। উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ পূর্ত জল দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করমছড়া কেন্দ্রের বিধায়ক ডিসি রাঙ্খল, পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ। 2,57,00,000 টাকা ব্যয়ে নির্মিত জম্পুই ব্লকের বেলিয়ানচিপ গ্রামে 2016 সালের নভেম্বর মাসে কাজ শুরু হয়। এই প্রকল্পের শেষ হয় 2018 সালের অক্টোবর মাসে। এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে মোট 1200 পরিবারকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল দেওয়া হবে। এর আগেও জম্পুই ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি রিজার্ভার ট্যাঙ্কের ব্যবস্থা করা হলেও এই রিজার্ভার ট্যাঙ্ক এ যাবৎকালের বৃহৎ পানীয় জল প্রকল্প। এই প্রকল্পের উদ্বোধনের ফলে গোটা বেলিয়ানচিপ গ্রামে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে যাবে। ফলে অতীতের মতো আর জল সংকটে ভুগতে হবে না বেলিয়ানচিপ গ্রামের মানুষকে। দুটি ঝর্ণার জল থেকে 175 মিটার পাহাড়ের নিচে থেকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। এ নিয়ে খুশির হাওয়া বইছে বেলিয়ানচিপ গ্রামের লোকজনদের মধ্যে। 2016 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই কাজ মাঝ পথে বন্ধ হয়ে যায়। নতুন সরকার আসার পর পাহাড়ের মানুষের কথা মাথায় রেখে বেলিয়ানচিপ গ্রামের এই জল প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয় রাজ্য সরকার। আগামী দিনে এ ধরনের আরও নতুন প্রকল্প নির্মাণে উদ্যোগ গ্রহণ করবে বলে অনুষ্ঠানে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুদীপ রায় বর্মন। জম্পুই পাহাড়ে জলের একটা সংকট রয়েছে, স্বাভাবিক হিলি এরিয়া। তো আমাদের দপ্তরের যারা ইঞ্জিনিয়ারগণ তারা এরকম দুটো ন্যাচারাল সোর্স মানে দুটো ঝর্ণাকে তারা একটা জায়গায় রিজার্ভার বানিয়ে এই দুটো ঝর্ণার জলকে একত্রিত করে এখানে রাখছেন। তারপর ওখান থেকে আপনারা দেখছেন এখানে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এখান থেকে ক্লিয়ার রিজার্ভার, এখানে ক্লিয়ার ওয়াটার রিজার্ভার। এখান থেকে মোটর দিয়ে 175 মিটার উপরে আমাদের যে যারা এখানে বসবাস করে প্রায় 1200 পরিবার তাদেরকে, এবং একটা স্কুলও রয়েছে, তাদেরকে জল পরিস্থিত পানীয় জল আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এরকম ইনোভেটিভ প্ল্যান্ট আরও যেখানে যেখানে সোর্স আমরা রয়েছে সেগুলোকে এরকম নতুনভাবে নতুন পদ্ধতিতে, যেটাকে আমরা বলি ইনোভেটিভ যে প্ল্যান্ট, সেরকম আমরা আরও খোঁজার চেষ্টা করছি এবং দ্রুততার সাথে সম্পূর্ণ এই জম্পুই পাহাড়ে যাতে আমরা প্রত্যেকটি বাড়িতে আমরা জল সরবরাহ করতে পারি, এটা আমাদের সরকারের আমাদের আউটলুক, এবং সেই লক্ষ্য রেখে আমাদের দপ্তরের ইঞ্জিনিয়াররা দিনরাত পরিশ্রম করে কাজ করছেন। এটা আমাদের কাছে বিরাট সাফল্য এবং সম্পূর্ণ কৃতিত্ব দাবি রাখে আমাদের ডিডব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ারগণ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। জিরানিয়া মাধববাড়ি এবং এনআইটি কমপ্লেক্স ঘুরে দেখে দোষীদের বিরুদ্ধে তদন্তক্রমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জিবি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর করেছেন। আজ থেকে 10 দিন আগে সংঘটিত ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। জিরানিয়ার মাধববাড়ির ঘটনায় আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি শনিবার সকালে মাধববাড়ি ও এনআইটি চত্বরের ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িঘর ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্তদের সাথে কথাও বলেন তিনি। যাদের বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রাজ্য সরকার 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে তিনি ঘোষণা দেন। প্রয়োজনে আরও সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এর আগে জিবি হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন ও তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, রাজ্য সরকার তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তিটি ঘুরে দেখেন। মূর্তি ভাঙার পেছনে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। রাজ্য সরকার মূর্তিটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট এলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সকালে আমরা বেরিয়েছি, আমি এবং ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার মেবার কুমার জমাতিয়া এবং এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী সহকারে জিবি হসপিটালে গিয়েছি। যারা যারা উইন্ডেড আছে আমরা দেখেছি এবং এখন এনআইটি কমপ্লেক্স এবং মাধববাড়িতে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট অগ্নিসংযোগ হয়েছে, সেগুলো আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আর এখন এই মূর্তি দেখার জন্য এসেছি। মূর্তিতে যাই ক্ষয়ক্ষতি হয়েছে সরকার, এটা আমরাই সরকারের তরফ থেকে বানানো হয়েছিল, সেটাকে আবার সরকার বানানো হয়েছিল এবং এখানের স্থানীয়ভাবে এরা বানিয়েছিল, কিন্তু সরকার এটাকে যেখানে হাতে দেখেছি কোথাও লেগেছে, কোনো জায়গাতে একটা স্পট আছে ভাঙা, তো সরকার সেগুলো সুন্দরভাবে মহারাজার, কারণ মহারাজার প্রতি আমাদের এই সরকারের এবং ত্রিপুরাবাসীর আমরা নতমস্তক, কারণ ওনার যে চিন্তাধারা আধুনিক ত্রিপুরার উনি রূপকার, তো ওনার মূর্তিকে ঠিকভাবে কীভাবে সেটাকে খুব কম সময়ের মধ্যে ব্যবস্থা করা, আর সঙ্গে সঙ্গে এই পুরো বিষয়ের আমরা একটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিয়েছি। ইনকোয়ারির মধ্যে যারা যারা দোষী আপনি সবার সামনে চলে আসবে, আর ইনকোয়ারি আসার পর যারাই দোষী, সেটা প্রশাসনের পক্ষ হোক আর বাকি পক্ষ হোক, সবার উপরে সরকার নিরপেক্ষভাবে কার্যবাহী করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা হসপিটালাইজড হয়েছেন ওই দিন গুলিতে, তো এদেরকে সবাইকে আজকে এখান থেকে আমি ঘোষণা করছি যে আমরা 1 লাখ টাকা করে তাদের পরিবারকে চেক পাঠিয়ে দেব এবং তাদের হসপিটাল এবং চিকিৎসার সমস্ত খরচা সরকার উঠাবে। তারপরেও তাদের কি কি অসুবিধা হবে সেগুলো সরকার দেখবে। আর যাদের বাড়িঘর দোকানপাট জ্বলেছে তাদেরকেও 10,000, 3,500, 5,000 টাকা করে প্রথম দফায় দেওয়া হয়েছে। সরকার এদেরকে প্রত্যেককে 50,000 টাকা করে দেবে, 50,000 টাকা দেবে। এবং তারপরও এক্সট্রা কিছু কিছু আছে যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও দেখে স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরীকে বলা হয়েছে অ্যাসেসমেন্ট করার জন্য। এসডিএম এর সঙ্গে দেখা সাক্ষাৎ করে একসঙ্গে অ্যাসেসমেন্ট করার পর সরকার সবার পাশে থাকবে এবং সবাইকে সেই তাদের আগের মতো যাতে তাদের বিজনেস শুরু করতে পারে এবং নিজের জীবিকা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করবে। এবং যেই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সবার পাশে সরকার থাকবে এবং সরকার থেকে সবাইকে নিয়ে আমাদের যে স্বপ্ন ত্রিপুরাকে মডেল স্টেট বানানো, সেই স্বপ্নকে আমরা সবাই মিলে সাকার করব। ইনকোয়ারি সবটাই মূর্তি ভাঙার পেছনে কি আছে সেটাও ইনকোয়ারির জন্য বলা হয়েছে। যে ম্যাজিস্ট্রেট যা ছড়বে তার মধ্যে সবগুলো রয়েছে, এগুলো রয়েছে হসপিটালের ব্যাপার রয়েছে, যে প্রশাসনের ব্যাপার রয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যাপার রয়েছে, এভরিথিং, কারণ সব কিছু রাখা হয়েছে। আর এই সরকারের উপর আপনার ভরসা রাখুন, আমার মিডিয়ার বন্ধুরা, জাস্টিস হবে। রিপোর্ট আসার পর যারাই দোষী তাদের উপরে কার্যবাহী হবে, সে প্রশাসনের হোক আর প্রশাসনের বাইরের হোক। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক সুশান্ত চৌধুরী সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। ককবরক দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখরা বক্তব্য রাখেন। ককবরক দিবস উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলার উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখরা বক্তব্য রাখেন। 1979 সালে রাজ্য ককবরক ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেয় রাজ্য সরকার। রাজ্যের 19টি জাতিগোষ্ঠীর প্রধান ভাষা হল ককবরক। তার প্রতি বছর এই সময় রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ককবরক ভাষা দিবস। এবছর মূল অনুষ্ঠানটি হয় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে। শনিবার সকালে বর্ণাঢ্য র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি ককবরক ভাষার বিকাশে গুরুত্ব আরোপ করেন। আগামী বছর এ ধরনের অনুষ্ঠানে ককবরক ভাষায় বক্তব্য রাখার কথা বলেন তিনি। বাংলার সঙ্গে সঙ্গে
ককবরক জানতে হবে, তবেই ত্রিপুরাবাসীকে জানা যাবে। তার জন্য আমি প্রথম বলেছি যে আমি মনের ভাব তো বুঝতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, কিন্তু সব ককবরক ভাষা আমি বা ককবরকের সমস্ত ওয়ার্ডগুলো আমি বুঝি না। মোটামুটি বুঝি। যে গানটা আমার আগে স্টার্ট হয়েছিল সেই গানটা খুব সুন্দর, এবং কী কী ওয়ার্ড সেটা আমি বুঝেছি, কিন্তু সবগুলো অনুবাদ করতে পারি না। সেটা যাতে আমি শিখে আগামী বছর যখন এখানে দাঁড়াবো তো আমি ককবরক ভাষায় বলবো, আমিও গর্বের সঙ্গে বলবো যে আমিও ককবরক ভাষা জানি, আমিও মনের ভাব প্রকাশ করতে পারি ককবরক ভাষায়। আজকে রতনলাল নাথকে আমি ধন্যবাদ জানাবো, উনি ককবরক ভাষায় বলছিলেন, কিন্তু আগামীবার রতনদা আপনাকে আমার সঙ্গে কম্পিটিশন করতে হবে। আপনি তৈরি হয়ে যান যে আগামীবার আমিও ককবরকে বলবো, আপনিও ককবরে বলবেন, আর এখানে এনসিতে বলবো, আর মেবার কুমার জমাতিয়া বলবে দুইজনের মধ্যে ফার্স্ট কে হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ভাষা হলো মায়ের মতো। ককবরক ভাষায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ভাষায় বিকাশে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। শ্রীনাথ বলেন, সারা দেশে 1700 ভাষার মধ্যে প্রধান ভাষা হল 122টি। 23 ভাষা সরকারি স্বীকৃতি বলে জানান তিনি। 19 জানুয়ারি ককবরক Abang ni kau kinoi, kau cuy najak mani. Tiburani, sanggu robli bising, kawan kau ni mani kau, umka kau paro, kau kapan bay, kau cijak, umbabai jotono sulung taini. Abani bagoi, sal, akti ni borok robli, tani belai ke nangkuk mani. পৃথিবীতে 6500 মতো ভাষা রয়েছে। পৃথিবীতে সারা পৃথিবীতে 6500 মতো ভাষা রয়েছে। এর মধ্যে 2000 ভাষা রয়েছে যেখানে 1000-এর মতো লোক, প্রতিটি ভাষায় 1000-এর নিচে লোক কথা বলে। ভারতে 1721টি ভাষা রয়েছে, এর মধ্যে 23টি ভাষা সংবিধান স্বীকৃত। কিছু এতদিন পর্যন্ত 22টা ভাষা ছিল, কিন্তু এর মধ্যে একটা ভাষা যুক্ত হয়েছে। বর্তমানে সংবিধানে 23টি ভাষা রয়েছে, কিন্তু আরো 122টি ভাষা রয়েছে যেগুলি মেজর ভাষা। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক চাইনিজ ভাষায় কথা বলে, দ্বিতীয়ত ইংরেজি ভাষা, তৃতীয়ত স্পেনিশ ভাষা, চতুর্থত আরবি ভাষা, পঞ্চমত হিন্দি ভাষা, ষষ্ঠত বাংলা ভাষায় লোক কথা বলে। আপনারা জানেন ত্রিপুরাতে ককবরক ভাষায় কথা বলে 8,14,375 জন। মূলত ডাপারমা, ত্রিপুরা, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, গলই, রুপিনি, মুরাসিং, উচুই, এই 9টি সম্প্রদায়ের লোক ককবরক ভাষায় কথা বলে। কিন্তু এর মধ্যে ককবরক ভাষাভাষী ছাড়াও বাঙালিদের মধ্যে বিরাট অংশ এই রাজ্যে ককবরক ভাষায় কথা বলে। মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ সম। ছোট্ট ছোট্ট শিশুরা যেমন মায়ের দুধ খেলে বড় শিশুরা বড় না হতে পারে না, সেই রকম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। যে ভাষা যত বেশি সমৃদ্ধ, সে জাতি তত বেশি উন্নত। রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা ককবরক ভাষার গুরুত্ব তুলে ধরেন। পরে শুরু হয় রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য, ককবরক ভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ককবরক নেই আদি আইডলসিমে যে সমস্ত কতবরক ভাই সাজা দংবা ককবরক মানে মামলা মশা জামানি রেসক জামানি আবরনো কাবু বিপদ খাই ইন্ডিয়ান ধর্ম মাতু পাই আবরনো ভাষা সাহিত্যের সমস্ত আনাই আবর মানেন অগ্রহরিয়া তিনি মানে চিফ মিনিস্টার কংগ্রেস নাই আবর হারিন তিনি সারা ত্রিপুরানে ধর্মনগর থেকে সাবুন যত জায়গানো ধরন ভাই তিনি বেশি কুড়িমে বিষয়নি কবরক সারপারে মন এবং মতো আবু কক সাউলো আর কক কাটিয়া যত হামবাই ওইসব শুরু করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। গরুবাজারকে কেন্দ্র করে কদমতলায় লঙ্কা কাণ্ড, দুপক্ষের সংঘর্ষে আহত 3। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে।
গরু পাচারকে কেন্দ্র করে কদমতলায় লঙ্কা কাণ্ড, দুপক্ষের সংঘর্ষে আহত ৩। ঘটনার বিবরণী প্রকাশ শুক্রবার রাত 8:30 নাগাদ TR02G1708 নাম্বারের বোলেরো গাড়ি করে 13টি গরু কদমতলা গরু বাজার থেকে নিয়ে যাওয়ার সময় আটক করে বজরং দলের কয়েকটি যুবক। তখন গরু কারবারিদের সাথে তাদের তর্ক বিতর্কে হাতাহাতির উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও আক্রান্ত হয়। পুলিশের এক মেজর ও 2 TSR কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ঘটনায় অনির্বাণ সোম নামের এক যুবক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার জেরে 200-300 গরু ব্যাপারী কদমতলা থানায় এসে থানা ঘেরাও করে উত্তেজিত বাক্য প্রয়োগ করতে থাকে। পরিস্থিতি জটিল হতে থাকে। কতিপয় কিছু লোক উস্কানিমূলক কটূক্তিও করে। তারপর কোনো মতে শাসক দলীয় নেতাদের হস্তক্ষেপে ওঠে অবরোধ। গরু ব্যাপারীদের শনিবার সর্বদলীয় সভা হবে বলে আশ্বস্ত করেন নেতৃত্বরা। তবে এই ঘটনা নিয়ে কদমতলায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ইন্ধন দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে গরু যে অবৈধভাবে নেওয়া হচ্ছিল তাও ঠিক। একটি বোলেরো গাড়িতে কিভাবে 13টি গরু নিয়ে যায় গরু ব্যাপারীরা? অবশ্য আইন হাতে তুলে নেওয়াও ঠিক নয়। কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনারা আইন হাতে তুলে নেবেন না। অবৈধভাবে গরু যাচ্ছে দেখলে আপনারা পুলিশকে খবর দিন, তারপর দেখুন পুলিশ কি ভূমিকা গ্রহণ করে। আইন হাতে তুলে না নেওয়ার জন্য ওসি পার্থ চক্রবর্তী এলাকাবাসীর প্রতি আহ্বান রাখেন। আপনারা সাথে সাথে থানায় ফোন করবেন। আমি ওসি ব্যক্তিগতভাবে বলছি, আমার মোবাইল নাম্বারও ফোন করুন, দেখুন আমরা কি করি। যেটা আইন আছে সেই আইন মোতাবেকই হবে, আইনটা নিজের হাতে নেবেন না। এভাবে আমি ওদের সাথে কথা বলেছি। গাড়িটা আমরা কালকে সিজ করেছি, গরুগুলো আটক করেছি। এটা অ্যাজ পার ল যেটা হয় সেটা হবে। দুপক্ষের থেকে কোনো মামলা করেছে স্যার? না, এখন পর্যন্ত কোনো মামলা আমার কাছে আসেনি। আমরা ওই অ্যানিম্যাল ক্রুয়েলটি একটা মামলা নিয়েছি, যেহেতু গাড়িতে গরুটা পাওয়া গেছে। 13টা গরু একটা গাড়িতে পাওয়া গেছে, ওটা আমরা নিয়েছি। কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা মামলা নেব, মামলা নিয়ে তদন্ত করব, তারপরে যেটা হয় মামলায় বিচারে দেখব। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 70014865 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী খবরে। আসামের অটোরিকশা ত্রিপুরাতে প্রবেশে বাধা দেয় কদমতলার মোটর ইউনিয়নের কয়েকজন কর্মকর্তা। তারই প্রতিবাদে কাঁঠালতলিতে জাতীয় সড়ক অবরোধ করে কাঁঠালতলি অটোরিকশা চালক সমিতির কর্মকর্তাগণ। পরে দীর্ঘ আলোচনার পর 2 ঘন্টার পথ অবরোধ মুক্ত হয়। শুক্রবার ত্রিপুরার সীমান্তবর্তী কাঁঠালতলির কয়েকজন অটোরিকশা চালক যাত্রী নিয়ে ত্রিপুরার কদমতলায় গিয়েছিল। সেখানে যাওয়ার পর সেখানকার মোটর ইউনিয়নের কয়েকজন কর্মকর্তা কাঁঠালতলির চালকদেরকে ত্রিপুরায় প্রবেশ না করতে কড়া হুঁশিয়ারি দেন। এর প্রতিবাদে শনিবার অসম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলিতে অসম আগরতলা 208 নং জাতীয় সড়কের উপর অবরোধ করে তোলেন কাঁঠালতলি অটোরিকশা চালক সমিতির কর্মকর্তারা। এদিকে এই অবরোধের খবর ত্রিপুরায় পৌঁছতেই সেখানকার ঝেরঝেরিতে পাল্টা অবরোধ করে তোলা হয়। উভয় রাজ্যের সীমান্ত এলাকায় পৃথক পৃথক সড়ক অবরোধ গড়ে তোলায় চরম বিপাকে পড়েন যাত্রীরা।
এদিকে সড়ক অবরোধের ফলে ত্রিপুরাগামী বেশ কটি সবজি বোঝাই লরি আটকে পড়ে। খবর যায় ত্রিপুরা পুলিশে, কিন্তু উভয় রাজ্যের কোনো ধরনের পুলিশ প্রশাসন অবরোধ স্থানে যাননি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ত্রিপুরার বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি কর্মী আব্দুল খালিক, বাঘনজীবী সভাপতি আইনজীবী কামরান পাশা চৌধুরী সহ এলাকার বিশিষ্ট জনেরা। তারা উভয় রাজ্যের অবরোধকারীদের সঙ্গে সমস্যা সমাধানের লক্ষ্যে দীর্ঘ আলোচনা করেন। অবশেষে আলোচনার মাধ্যমে দীর্ঘ 2 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় এবং উভয় রাজ্যের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। উল্লেখ্য, সাম্প্রতিককালে ত্রিপুরার কয়েকজন যুবককে অসমের বাজারিছড়া পুলিশ মারধর করেছিল, কিন্তু অসম পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের সুবিচার পাননি ত্রিপুরার যুবকরা। এর জেরেই কাঁঠালতলির অটোরিকশা ত্রিপুরায় প্রবেশে মানা করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে ফোন করা হয়েছে যে এখানে রাস্তা অবরোধ হচ্ছে। সেখানে এসে আমি ওনাদের সাথে আলোচনা করে জানলাম লয়েরপুয়ার একটা সমস্যা নিয়ে এখানে আমাদের কাঁঠালতলি কদমতলা যেখানে শান্তিপূর্ণভাবে আমরা চলাফেরা বসবাস করছি, ওই লয়েরপুয়ার ইস্যুটাকে এখানে এনে গতকালকে কদমতলাতে কি জানি ঘটেছে, আসলে এটার কোনো সত্যতা নেই। ওটার ভিত্তিতে আজকে এখানে অবরোধ তৈরি করা হয়েছিল। আমরা এসে আলোচনা করে ভবিষ্যতে আর কোনো দিন যাতে আমাদের এই দুইটা এলাকার মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয় এবং কিছু সংখ্যক 2-1 লোক হয়তো আছে তারা অশান্তি সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে এই ধরনের আর কিছু না করতে পারে, এদিক দিয়ে আমরা উভয় দিকের মানুষ সদা সতর্ক থাকতাম এবং আমাদের এই যে অবরোধ যেটা, এই অবরোধ যা ভবিষ্যতে যাতে না হয় আমরা উভয় দায়িত্ব নিয়ে আমরা এখান থেকে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল আসাম ত্রিপুরার মানুষের মধ্যে। সংঘাতটা অরিজিনাল ছিল লয়েরপুয়া এবং চুড়াইবাড়ির মধ্যে, কিন্তু এই সংঘাতকে 2-1 জন মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এই সংঘাতটা কাঁঠালতলি এবং কদমতলার মধ্যে নিয়ে এসেছে। আমাদের মধ্যে কোনো সংঘাত নেই, আগেও যেরকম ছিল এখনও এরকম আছে, আর আগামী 5 বছর কোনো অবস্থায় তাদের মধ্যে কোনো সংঘাত থাকবে না। কারণ মানুষ যখন সংঘাতে নেই, এই 2-1 জন দালালের জন্য আমরা সংঘাতে যেতে রাজি না। আমরা আসাম ত্রিপুরার যে সম্পর্ক আছে সেটা বহাল থাকবে। কাঁঠালতলি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার ধর্মনগরের ঐতিহ্যবাহী পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শনিবার ধর্মনগর পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019। পদ্মপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের শুরুতে ক্রীড়া পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার দাস। তারপর মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অলোকেশ আদিত্য। তাছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক হরেন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস সহ অন্যান্যরা। উদ্বোধনের পর স্কুল মাঠে নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। তারপর বিভিন্ন বিভাগে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। আগামী 22শে জানুয়ারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে শিক্ষক অভিভাবক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক সুমিত নাথ চৌধুরী জানান, আজ পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণ আগেই এই খেলার শুভ উদ্বোধন হয়ে গেছে। উদ্বোধন করেছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহাশয়। এর আগে ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি শ্রী অজিত কুমার দাস মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী অলোকেশ আদিত্য। এছাড়াও বিশিষ্ট অতিথিবর্গরা এখানে উপস্থিত রয়েছেন। প্রতি বছরই এই খেলার অনুষ্ঠান আমরা করে থাকি। এই বছরও আরেকটু বাড়তি পরিসরে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি। এই বছর বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ এবং আপার প্রাইমারি সেকশনের সমস্ত ছাত্রছাত্রীরা এতে অংশ নেবে। এছাড়াও এবছরের যারা মাধ্যমিক এবং 12 ক্যান্ডিডেট রয়েছে তারাও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। মোট 44টি আইটেমে প্রতিযোগিতা হবে। শিশুদের বিশেষ করে ছেলেমেয়েদের মানসিক বিকাশ গড়ে তোলার লক্ষ্যে এই খেলাধুলার বিশাল ভূমিকা রয়েছে। একে মাথায় রেখেই খেলাধুলার প্রতি ছেলেমেয়েদের আকর্ষণ যাতে আরও বেড়ে ওঠে সেই উদ্দেশ্যেই প্রতি বছর আমরা এই ক্রীড়া অনুষ্ঠান করে থাকি। এবছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান হচ্ছে। এখানে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অত্র এলাকার অভিভাবক অভিভাবিকা, অতিথিবর্গ,
মিডিয়ার বন্ধুরা যারাই এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। শনিবারের এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর বাবুরবাজার এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 220 কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। আটক করা হয় গাড়ি চালক সহ খালাসিকে। গোপন সূত্রের ভিত্তিতে আবারও গাঁজা বিরোধী অভিযানের সাফল্য পেলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। শনিবার দুপুরে AS 01B0786 নম্বরের বলেরো গাড়ি ধর্মনগর শহরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে শহরের মানুষদের কাছ থেকে খবর যায় পুলিশ সুপারের কাছে। শুরু হয় অভিযান। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বাবুরবাজার এলাকা থেকে গাড়িটিকে আটক করে গোয়েন্দা দপ্তরের আধিকারিক সহ ধর্মনগর থানার পুলিশ। রাস্তায় গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে 141 প্যাকেটে 159 কেজি গাঁজা সহ গাড়ি চালক অমৃত দাস এবং খালাসি মনীষ পালকে আটক করে গাড়ি সহ ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। থানায় প্রায় 2-3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর চালক জানায় গাড়ির ভেতরে গোপন আবরণে আরো গাঁজা আছে যা পুলিশ খুঁজে বের করতে পারেনি। তারপর আরেকবার চালক অমৃত দাসকে নিয়ে সন্ধ্যায় তল্লাশি চালিয়ে 61 প্যাকেটে গাঁজা পাওয়া যায়। মোট 202 প্যাকেটে 220 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এদিকে চালক জানিয়েছে এই গাঁজা সে আগরতলা থেকে নিয়ে আসে আসামের পাথারকান্দি নিয়ে যাওয়ার জন্য। পুলিশ সুপার জানিয়েছেন ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তথ্য সংগ্রহ করা হবে যা গাঁজার আসল মালিককে ধরতে কাজে লাগবে। পুলিশ একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে। আজকে আমাদের কাছে দুপুরে গোপন সূত্রে খবর আসে যে একটা বোলেরো গাড়ি সেটা ধর্মনগরের মধ্যে ঘোরাঘুরি করছে গাঁজা সহকারে। অ্যাকর্ডিংলি আমরা সেই গাড়িটাকে আমরা ডিটেইন করি ধর্মনগর পাওয়ার হাউসের পাশে বাবুরবাজার জায়গাটাতে। গাড়িতে ডিটেইন করার পর গাড়িটাকে আমরা যে সময় সার্চ করি তখন ইনিশিয়ালি আমরা 141টা প্যাকেট পেয়েছিলাম, যে প্যাকেটগুলিতে 159 কেজি 159 কেজি আমরা গাঁজা পাই এবং 2জন লোককে আমরা অ্যারেস্ট করি। একজনের নাম ছিল অমৃত দাস, তার বাড়ি কমলপুর, আরেকজনের ছিল মনীষ পাল, তার বাড়ি আগরতলাতে। তাদেরকে যে সময় থানাতে ইন্টারোগেশন করা হয়, ইন্টারোগেশনের সময় তারা জানায় যে গাড়িতে আরও সিক্রেট চেম্বার আছে, সেই সিক্রেট চেম্বারের মধ্যে গাঁজা আছে। অ্যাকর্ডিংলি আপনাদের সামনে এখন আমরা আবার গাড়িটাকে আমরা চেক করেছি, চেক করে এখন নতুন করে আরও 61টা 61 গাঁজার প্যাকেট পাওয়া গেছে, প্রত্যেকটা 1 কেজির প্যাকেট। টোটাল আমরা 2জনকে আপাতত অ্যারেস্ট করেছি এবং গাড়ির থেকে 220 কেজি গাঁজা পাওয়া গেছে প্যাকেটে। এটার ব্যাপারে আমরা ধর্মনগর থানাতে স্পেসিফিক একটা কেস রয়েছে, ইনভেস্টিগেশন চলছে। বলবেন কোঅপারেট করবে আশা করি, কোন জায়গাতে এনেছে তবে এখন অবধি ওনারা এই ব্যাপারটা ক্লিয়ার করেনি। তবে এটা বলেছে এটা পাথারকান্দি যেতেছিল, পাথারকান্দির গাড়ি পাথারকান্দি যেতেছিল। এটা মালগুলো কোথা থেকে এনেছে বলো? এটা এখন অবধি বলেনি, বলবে। ওরা বলছে কি ওদের কাছে অন্য কেউ দিয়েছে গাড়িটা, জানে না, দেখি এটা আমরা বের করব। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধ অনুপ্রবেশকারী 21 জন বাংলাদেশিকে বিজিএর হাতে হস্তান্তর করল বিএসএফ ও অসম পুলিশ। জানা যায় এদের মধ্যে 2 জন মহিলাও ছিলেন। শনিবার সুতারকান্দি বর্ডারে এদেরকে হস্তান্তর করা হয় বলে সূত্রের খবর। নাগরিকত্ব বিল নিয়ে সমগ্র রাজ্য যখন উত্তাল, ঠিক তখনই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে 21 জন বাংলাদেশিকে সুতারকান্দি সীমান্ত দিয়ে বিজির হাতে হস্তান্তর করল ভারতের বিএসএফ এবং অসম পুলিশ। শনিবার শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে এদের সোজা নিয়ে আসা হয় সুতারকান্দি বর্ডারে। এরপর বেলা 12টায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং করিমগঞ্জের পুলিশ এই 21 জন সাজাপ্রাপ্ত বাংলাদেশিকে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে সমঝে দেন। এদের মধ্যে 2 জন মহিলাও ছিলেন। উল্লেখ্য, এই অবৈধ বাংলাদেশিরা কেউ কেউ করিমগঞ্জের সীমান্ত দিয়ে, আবার কেউ ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। বিভিন্ন সময়ে করিমগঞ্জ, শিলচর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এদের আটক করেছিল অসম পুলিশ। শেষ পর্যন্ত 2-3 বছর জেল কাটার পর এদের শাস্তির মেয়াদ সম্পূর্ণ হয়। এরপর এদের পুশব্যাকের জন্য নিয়ে আসা হয় সুতারকান্দি বর্ডারে। এই 21 জন অবৈধ বাংলাদেশিরা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভারতে প্রবেশ করেছিলেন। কেউ কেউ কাজের তাগিদে, আবার কেউ বেড়াতে এসেছিলেন বলে জানান তারা। তবে দেশে ফেরার পথে তারা জানান যে শিলচর ডিটেনশন ক্যাম্পে তাদের নাকি মানসিকভাবে
নির্যাতন করা হয়েছিল। এর মধ্যে রমজান আলীর নামে একজন জানান সে নাকি উত্তরপ্রদেশের আজমিরে নামাজ আদায় করার জন্য এসেছিল 2017 সালে। এরপর ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পথে পাথারকান্দি এলাকা থেকে তাকে আটক করে করিমগঞ্জ পুলিশ। এরকম বিভিন্ন সূত্রে এরা ভারতে প্রবেশ করেছিল। এই 21 জন অনুপ্রবেশকারীরা হলেন নাসির উদ্দিন সুনামগঞ্জ, সাবেদ আহমেদ জাকিগঞ্জ, বাবলু আহমেদ জাকিগঞ্জ, খায়রুল ইসলাম সিলেট, আব্দুল ওয়াহিদ জাকিগঞ্জ, আমজান আলী টাঙ্গাইল, শফিকুল ইসলাম গোলাপগঞ্জ, আব্দুল শুকুর কানাইঘাট, সুমন ফকির গোলাপগঞ্জ। এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রমজান আলী, জাহিদা বেগম, সুফিয়া বেগম, মাসুম আহমেদ, আশরাফুল আহমেদ চৌধুরী, লিটন আহমেদ, শফিক আহমেদ, রাজু আহমেদ, বিলাল উদ্দিন, শামিন আহমেদ এবং জুবের আহমেদ। ওরা খুব অসহায়, নিরীহ মানুষ, মানে তারা কোনো অস্তিত্ব নাই, তারা এত অসহায়, তারা আল্লাহ কোনো মানুষ নাই। এরার জন্য বাংলাদেশ সরকার এবং আসাম সরকার শিলচর ডিস্ট্রিক্ট ক্যাম্পের জেল সুপার উনি আমরা বহুত কষ্ট করছেন, উনি বহুত রিকোয়েস্ট করছেন। আমরা হাই কমিশনার স্যারে বহুত আমরা হেল্প করছেন যাতে এই মানুষগুলারে যাতে তড়িৎ গতিতে বাংলাদেশ নেওয়া যায়। ওরা জেল কাটতে কাটতে মানসিক রোগী হয়ে গেছে। হাই কমিশনার লগে আরও 5 জন লোক আসতেছিল, ওরা সামান্য ভুলের খারাপ রয়েছে, ওরা বহুত খান্দা খাটতে করছে। আমরা আজকে বহুত খুশির দিনও, কিন্তু তারা এই খান্দনগুলো দেখে অনেক কষ্ট লাগে। মোহাম্মদ রমজান আলী। ভাষা কোথায়? ভাষা বাংলাদেশ, জেলা টাঙ্গাইল, থানা মির্জাপুর। কখন আসলেন ভারতে? আমরা আসছে হলো 2017 মার্চ মাসের আপনার 13 তারিখে। আপনি তো ইয়েতে? জি, আমার সাথে আরেকজন ছিল। আমরা আজমির গেছিলাম জিয়ারতের জন্য। তো এখান থেকে আসার সময় আমরা ধরা পড়ছি। তো করিমগঞ্জে আপনার 4 মাসের সাজা দেওয়ানোর পর শিলচর ডিটেনশন ক্যাম্পে প্রায় 19 মাস অতিরিক্ত খাটানো হয়েছে। আর মানসিক অত্যাচারও মোটামুটি হয়েছে অনেকটা। আর এখনও বর্তমানে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যেগুলা 33 জন, তার মধ্যে 14 জন হলেও আপনার মানসিক রোগী হয়ে গেছে অতিরিক্ত সাজা কাটার কারণে। আর তাদেরকে মানে দ্রুত নেওয়ার জন্য আমাদের যে গভর্নমেন্ট কিংবা ইন্ডিয়ার গভর্নমেন্ট আছে তাদের জন্য অনুরোধ করি, তাদের ওই অত্যাচার থেকে যেন আল্লাহ তাদের রক্ষা করে, তারাও যেন চেষ্টা করে যত তাড়াতাড়ি পারে দ্রুত আমাদের দেশে ফেরত পাঠানোর জন্য। আজি 21 জন বাংলাদেশী সুতারকান্দি ICP থ্ৰু দি বাংলাদেশত সিহঁতক প্ৰত্যাৱৰ্তন ডিপোৰ্টেশ্যন কৰা হ'ব। সিহঁতক 2-3 বছৰৰ ভিতৰত ইলিগেলি ভাৰতত সোমোৱাৰ কাৰণে কৰিমগঞ্জ আৰু কাছাৰ জিলাৰ পুলিচে আটক কৰিছিল। আৰু সম্পূৰ্ণ সিহঁতৰ শাস্তি আৰু ডিপোৰ্টেশ্যন প্ৰচেছ কমপ্লিট হোৱাৰ পিছত আৰু সম্পূৰ্ণ নথি পত্ৰ পোৱাৰ পিছত আমি সিহঁতক আজি BSFৰ জৰিয়তে আমাৰ বিজেপিৰ উপস্থিতিত আমি ইমিগ্ৰেশ্যন বাংলাদেশত হেণ্ডঅভাৰ কৰিম। এতিয়া বৰ্তমান আনুষ্ঠানিকভাৱে ইমিগ্ৰেশ্যন প্ৰচেছ চলি আছে। হোৱাৰ পিছতে আমি 21 জন বাংলাদেশীক প্ৰত্যাৱৰ্তন কৰিম। এই 21 জন বাংলাদেশীৰ মাজত 2 জন মহিলা আছে আৰু 19 জন পুৰুষ আছে, আৰু 2টা ডিষ্ট্ৰিক্টৰ আছে, কাছাৰ আৰু কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক ভাস্কর চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী নিতাই চৌধুরী সহ অন্যান্যরা। শনিবার দুপুরে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিশিষ্ট সমাজসেবী নিতাই চৌধুরী অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক ভাস্কর চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান সঞ্চিতা দাস সহ অন্যান্যরা। বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে বিদ্যালয়ের 2 জন গুণী শিক্ষককে দেওয়া হয় বিদায় সম্বর্ধনা। তারা হলেন অসীম কুমার দত্ত এবং নান্টু চৌধুরী। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আর এত ব্যাপক স্টুডেন্টের সাড়া পায়, আমরা অনেকগুলো আইটেম আগে করিনি। অনুষ্ঠানের দিন আমরা গোটা কয়েক খেলা রাখি আর কি। মর্নিং আমাদের সঙ্গে যুক্ত থাকে, তাদের খেলাগুলো সব 3টা ছাড়া সবগুলো আগে করে নেই। এখানে যে তাদের 2টো খেলা আজকে আমরা করতে পেরেছি। আর আজকে আমাদের এই অনুষ্ঠানের দিন প্রায় 19টার মতো থাকে আইটেম থাকে। আর সর্বমোট আমাদের আইটেম হলো প্রায় 55টা, প্রায় 300 পুরস্কার আমরা দিই। এই বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা আপনারা দেখছেন, খুব আনন্দঘন পরিবেশে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠান প্রায় সম্পন্ন হওয়ার পথে।
আমাদের এখানে ছাত্রছাত্রীরা আপনারা দেখেছেন কী ধরনের পারফরমেন্স দেখিয়েছে, জিমন্যাস্টিকই বলুন, যোগাতেই বলুন এবং অন্যান্য তাদের মানে যে শারীরিক অ্যাক্টিভিটিস ওরা দেখিয়েছে, সত্যিই আমরা এটা গর্ব করতে পারি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জাতীয় উপজাতির দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে ধুমাছড়ায় উদ্বোধন হলো মুক্ত মঞ্চ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। জাতি উপজাতির মিলনস্থল হলো ত্রিপুরা। কৃষ্টি সংস্কৃতি আমোদ প্রমোদে ভালোবাসার মিলন সেতু গড়ে উঠেছে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে। ত্রিপুরার জন্মলগ্ন থেকে পাহাড় এবং সমতলকে একই সূত্রে বেঁধে দিয়েছে জাতি উপজাতির অকৃত্রিম ভালোবাসা আর আন্তরিকতা। সময়স্রোতে বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল কিছু অমানবিক সংগঠন, কিন্তু ব্যর্থ মনোরথে ফিরতে হয়েছে। হার মানতে হয়েছে জাতি উপজাতির মজবুত বাঁধনের কাছে। লংতরাইভেলি মহকুমার জাতি উপজাতির মিলনস্থল হল ধুমাছড়া। এলাকার অনেক দিনের দাবি মেনে উদ্বোধন হল মুক্ত মঞ্চ। পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ তহবিল থেকে গ্রামোন্নয়ন দপ্তর প্রায় ৩২ লক্ষ টাকা পেয়ে মঞ্চটি তৈরি করে। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মতিলাল শুক্লবৈদ্য সহ অন্যান্য অতিথিরা। মনুঘাট প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।